নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, প্রতিবারের মতো আজকেও আমরা একটা বিষয় নির্ধারণ করেছি, সেটা হচ্ছে কোন কোন রোগে অপারেশন করতেই হয়, অর্থাৎ কি সমস্যা হলে অপারেশন একেবারে জরুরি হয়ে পড়ে। আর এ বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আজকে এদেশের একজন প্রখ্যাত সার্জারি বিশেষজ্ঞ, যিনি দেশের প্রধান মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের একসময় সার্জারি বিভাগের প্রধান ছিলেন এবং ছিলেন মেডিকেল শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। স্বনামে তিনি ধন্য, প্রফেসর ডাক্তার ABM জামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত আপনাকে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আপনারাও যুক্ত থাকতে পারেন। পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে করতে পারেন প্রশ্ন, তুলে ধরতে পারেন আপনার সমস্যা। আমাদের অতিথি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবে এবং সমস্যা সমাধানের পথ দেখাবে। এবং যারা অনলাইন প্ল্যাটফর্মে রয়েছেন তারা ফেসবুকে নেক্সাস হেলথ এই পেজে সরাসরি অনুষ্ঠান দেখতে পারেন। প্রফেসর জামাল, কিছু কিছু রোগ রয়েছে অপারেশন করতেই হয়, কেন? ধন্যবাদ। আসলে কিছু রোগ আছে যেগুলো অপারেশন করতেই হয়, এটা হচ্ছে সাধারণ মানুষের একটা পারসেপশন আমরা বলতে পারি। যেমন ধরেন আমরা যদি বলি যে যেমন পিত্তথলির অপারেশন খুব কমন একটা অপারেশন, তারপরে হচ্ছে হার্নিয়া, এটা একটা কমন অপারেশন, প্রায় প্রতিদিন কোথাও না কোথাও হার্নিয়া অপারেশন হচ্ছে। অ্যাপেন্ডিসাইটিস বলে একটা রোগ আছে যেটা মানে খুব বেশি বেশি অপারেশন করতে হয়। এরকম অনেকগুলো রোগী আছে যেগুলোতে আসলে একমাত্র চিকিৎসাই বলা যায় যে অপারেশন, ওখানে কোনো মেডিকেল ট্রিটমেন্ট বা ওষুধ দিয়ে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। আবার এমন কিছু কিছু রোগ আছে যেগুলো কিন্তু মেডিকেল চিকিৎসাও সম্ভব, বাট একটা পর্যায়ে যে একটা জরুরি অবস্থা ধারণ করে তখন কিন্তু অপারেশন করতে হয়। যেমন আমি আরেকটা রোগের কথা বলি, অনেক দিন থেকে আমাদের সাধারণ মানুষের কাছে পরিচিত পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসারে কিন্তু এখন সম্পূর্ণভাবে আমরা মেডিসিন দিয়ে চিকিৎসা করি, কিন্তু এই যে চিকিৎসা চলাকালীন সময় কোনো কারণে যদি পাকস্থলী কোনো একটা অংশ ছিদ্র হয়ে যায়, ফুটো হয়ে যায়, তখন কিন্তু তার জীবন মরণ একটা সমস্যা হয়ে যায়। তার মানে কি? তার মানে মেডিকেলের ট্রিটমেন্টটাও চললো, আবার কোনোভাবে যদি পারফরেশনটা হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু অতি দ্রুত আমাদেরকে আবার অপারেশনও করতে হয়। তো এরকম কিছু রোগ আছে। আপনি একটি রোগের কথা বললেন, অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্স এটি কি জিনিস, কোথায় থাকে, এবং অ্যাপেন্ডিসাইটিস সব ডাক্তারই বলে এটা অপারেশন করতে হবে, কেন? কারণ হচ্ছে যে আসলে অ্যাপেন্ডিক্সের অবস্থানটা এরকম, যেটা কিন্তু আমাদের খাদ্যনালীর একটা অংশ, যেটাকে আমরা ভেস্টিজিয়াল স্ট্রাকচার বলি। অর্থাৎ অন্যান্য অনেক প্রাণী, প্রাইমেটস যারা, যেমন আমাদের যে স্তন্যপায়ী প্রাণীগুলোকে আমরা দেখি, গরু, ছাগল, মহিষ, উট, এই সব প্রাণীর কিন্তু অ্যাপেন্ডিক্স আছে, কিন্তু তাদেরটা একটু বড়। তো আমাদেরটা কিন্তু আসলে ছোট হয়ে গেছে। তো ছোট হওয়ার ফলে যেটা কোথায় থাকে, আমাদের ঘাড়ে না, এটা পেটের খাদ্যনালীরই একটা বলা যায় একটা অংশ, যেটা আসলে খাদ্যনালী থেকেই এটা সরাসরি সংযোগ, এবং ওই সংযোগটাই হচ্ছে বিপদের কারণ। কি হয়? কারণ হচ্ছে যে খাদ্যনালীর ভিতরে যে জীবাণুপূর্ণ থাকে, অর্থাৎ কিছু মলও থাকে এবং কিছু ডাইজেস্টেড ম্যাটেরিয়াল থাকে, ওটা ওখানে ঢুকে পড়ে, এবং এটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতো, একবার ঢুকলে আর বেরোতে পারে না। পরে পুনঃ ইনফ্লামেশন হয়, ওটা আবার কিন্তু ওরকম রাপচার হয়ে যেতে পারে, বার্স্ট হয়ে যেতে পারে, ওখানে অ্যাবসেস হতে পারে। এই ভয়ের কারণেই কিন্তু ডাক্তাররা যখন নিশ্চিত হন যে তার রোগটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, তখন বলেন যে অতি দ্রুত আপনি পারলে অপারেশনটা করে নেন। কারণ অ্যাপেন্ডিক্স অপারেশনটা যতটা খুব সহজ আমরা বলবো, কিন্তু এর কমপ্লিকেশনের অপারেশন কিন্তু অনেক বেশি জটিল এবং অনেক সময় জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, অ্যাপেন্ডিক্সের প্রদাহ হয়েছে। অ্যাপেন্ডিক্স তো পেটে থাকে, তাই না? পেটের ডান দিকে নিচে। আচ্ছা, যদি অপারেশন না হয়, না করে, কি কি জটিলতা হতে পারে? প্রথমত জটিলতা হচ্ছে যে এটা আমি যেটা বললাম, এটা ওয়ান ওয়ে, অর্থাৎ মল যে ওখানে যখন আটকে যাবে তখন আসলে ইনফ্লামেশন বাড়তেই থাকবে। তো বাড়ার একটা পর্যায়ে ওটা আইদার রাপচার হয়ে যাবে, মানে ফেটে যাবে, অথবা ওখানে অ্যাবসেস হবে, মানে পুজ জমবে, অথবা এটা একটা লাম্প বলি আমরা, চাকা হয়ে যাবে। প্রত্যেকটাই কিন্তু আসলে খুবই তার জীবনহানির একটা পর্যায়ে বলা যায়। তো আসলে অ্যাপেন্ডিক্স যতটা না আমরা অপারেশন যখন করি, তার চেয়ে বেশি করি এই কারণে যে পরবর্তীতে ওরকম একটা কমপ্লিকেশন হয়ে গেলে
তখন কিন্তু এটা আরও বেশি জীবনহানির একটা কারণ হয়ে যাবে। এই কারণেই কিন্তু অপারেশনের তাগাদাটা দেওয়া হয় বা তাড়াহুড়োটা করা হয়। ধরুন একজন মানুষের শরীরে অ্যাপেন্ডিক্স থাকে, সবারই আছে। অ্যাপেন্ডিক্সটা কেটে ফেললে, মানে অপারেশন করে ফেলে দিলে তার জীবনযাপনে, হজমে বা অন্য কোথাও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে? এটার সম্ভাবনা নাই এই কারণে, কারণ আমি আগেই বললাম যে এটা একটা ভেস্টিজিয়াল স্ট্রাকচার, অর্থাৎ অতিরিক্ত ছিল। মানে অন্যান্য প্রাণীর জন্য খুব প্রয়োজন, কিন্তু আমাদের জন্য এটা ততটা প্রয়োজনীয় ছিল না। তো যাই হোক, তো এই জন্য ওই অংশটা আসলে ফাংশনটা খুবই কম শরীরের। তো যেহেতু ফাংশনটা খুবই কম, এটা অন্য কোনো অর্গানকে এটা সাপোর্টও দেয় না ওরকম, কাজে এটা কেটে ফেললে পারে কোনো ক্ষতি না। আমি নিজের কথাই যদি বলি, আমি মেডিকেল কলেজে যখন 5th ইয়ারে পড়াশোনা করি তখন আমার কিন্তু অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়ে গেছে। আমি তো দিব্যি সারা জীবন সার্জারিও করলাম এবং মোটামুটি অনেক দিন হয়ে গেল, আমি প্রায় 35 বছরের কথা বলছি। তো এরকম দেখা যায়, অ্যাপেন্ডিক্স কিন্তু ওই এজেই হয়, আমরা বলি টিন এজ, লেট টিন এজ, অর্থাৎ 15 to 25-এর ভিতরেই কিন্তু এই রোগটা বেশি হয়। তো এর সাধারণত এই রোগের কোনো মানে অপারেশন করে ফেলানোর পরে শরীরে আর কোনো প্রতিক্রিয়া বা অন্য কোনো সমস্যা দেখা দেয় না। আচ্ছা, আগে আপনারা অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে পেট কাটতেন, জি। এখনো কি পেট কাটতে হয়? না, এখন পেট কাটা প্রয়োজন পড়ে না, এখন আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে ছোট্ট ফুটো করে করি। আচ্ছা। এতে যে সুবিধা, কতগুলো সুবিধা হয়। একটা হচ্ছে যে আসলে একটা তো আমরা বুঝতে পারি টিনেজের ছেলেমেয়েরা খুব স্বাস্থ্য সচেতন, কসমেটিক্যালি তারা অনেক ডিমান্ডিং। তো এইসব কারণে তাদের কাটার কথা বললে তারা প্রথমে একটু ঘাবড়িয়ে যায়। তো এই জন্য এই যে আমরা যে মানে আধুনিক যে পদ্ধতি ল্যাপ্রোস্কোপি, এটা দিয়ে করলে ফুটো করে, 3টা ছোট্ট ফুটো করে, এবং সেই ফুটোগুলোর কোনো দাগও থাকে না। আচ্ছা। আর যে দ্বিতীয় যে সুবিধা, এটা আমরা বলি যে অনেক সময় যে ডে কেস সার্জারি বা 1 নাইট স্টে, অর্থাৎ সকালে যদি অপারেশন করে সন্ধ্যার সময় রোগী বাসায় চলে যেতে পারে, অথবা বিকালে অপারেশন করলে পরদিন দুপুরে বাসায় চলে যেতে পারে। তো এই সুবিধাটা দেওয়ার জন্য বাসায় গিয়ে কি তাকে 7 দিন 15 দিন বা 20 দিন শুয়ে থাকতে হবে? মানে সুস্থ, মানে চলাফেরা না করতে পারলে তো আমরা বাসায় পাঠাই না, সে চলাফেরাও করতে পারে, খাওয়া দাওয়াও করতে পারে, এবং আমরা অতি দ্রুত ছেড়ে দিতে পারি শুধুমাত্র ওই যন্ত্রটার জন্য, ওই সুবিধাটা নেয়ার জন্য। আচ্ছা, বাংলাদেশে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিক্স অপারেশন এটা কি হচ্ছে? মানে এটা এখন আমার মনে হয় যে এখন যদি আমরা স্ট্যাটাসটা বলি, তাহলে যতগুলো মানে অ্যাপেন্ডিসেক্টমি কেটে করা হয় তার চেয়ে কয়েক গুণ বেশি করা হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে। এটা একটা বলে রাখি যে সব অ্যাপেন্ডিক্সাইটিস কিন্তু ওই দিয়ে করা যায় না, ল্যাপারোস্কোপিতে করা যায় না। যদি কোনো রোগী দেরি করে ফেলে, অর্থাৎ সিদ্ধান্ত নিতে দেরি করে, অথবা সার্জনের কাছে আসতে দেরি করে, তখন একটা চাকা হয়ে যায়। সে চাকা হয়ে গেলে তখন কিন্তু আর ওই ল্যাপারোস্কোপির সুবিধাটা তাকে দেওয়া যায় না। অর্থাৎ অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার আগে, অথবা ওইখানে একটি চাকা হওয়ার আগে, অথবা অনেক পুঁজ জমে যাওয়ার আগে যদি আসে, তাহলে সেটা ল্যাপারোস্কোপির মাধ্যমে করা। তার মানে অ্যাপেন্ডিক্স অপারেশনের ক্ষেত্রে পৃথিবীর সাথে সাথে আমরা অনেক এগিয়ে গিয়েছি। শুধু তাই না, আমি বলবো যে এই অপারেশনের ক্ষেত্রে অন্তত আমরা একই স্ট্যাটাসে আছি। গুড। প্রিয় দর্শক, অ্যাপেন্ডিক্স নামটি আমরা সবাই জানি, এবং এটি হলেই যে পেট কাটতে হবে, অ্যাপেন্ডিক্সের প্রদাহ বা অ্যাপেন্ডিসাইটিস হলেই যে পেট কাটতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আমাদের সার্জনগণ সারা বিশ্বের মতো এমন একটি স্তরে তারা পৌঁছে গিয়েছেন যে 3টি ফুটো করেই এখন অ্যাপেন্ডিক্সের অপারেশনটা করতে পারে। অতএব আপনাদের পরিবারের চেনা জানা কেউ যদি অ্যাপেন্ডিক্সে আক্রান্ত হয়, সিদ্ধান্তটা দ্রুত নিতে হবে। দেরি হলে কিন্তু পুঁজ জমে গেলে বা জায়গাটা ফেটে গেলে বা দলা বা চাকা তৈরি হলে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের ল্যাপারোস্কোপি মানে ফুটো করে নেয়ার যে সুবিধা, সেটি কিন্তু পাওয়া যাবে না, তাই তো? জি। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনিও বলছিলেন, পিত্তথলিতে পাথর। এটা খুব কমন একটা। এটা কেন অপারেশন করব? এটা অপারেশন করার কতগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে পাথর নিজেই একটা সমস্যা ক্রিয়েট করে। কি সমস্যা ক্রিয়েট করে? সমস্যার ভিতরে আমরা সব সাধারণভাবে যখন বলি যে, যেমন আমাদের দেশে গ্যাসের প্রবলেম বলে একটা মানে অসুখ সবার মুখে মুখে, এটা মানে সবসময় আমরা শুনতে পাই। আসলে এই যে গ্যাস কিন্তু শুধুমাত্র যে পাকস্থলী বা খাদ্যনালী থেকে হয় তা না। এই যে পিত্তথলি যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, তার মানে পিত্তটা কিন্তু আমাদের ডাইজেশনের একটা অন্যতম রসটা অনেক ইম্পর্টেন্ট একটা উপাদান। তো যখন পিত্তথলিটাই অসুস্থ, তখন সে তো পিত্ত রস নিঃসরণ করতে পারবে না। তো পিত্ত রস নিঃসরণ না করতে পারলে কিন্তু তার ডাইজেশনে হ্যাম্পার হবে।
আচ্ছা, হজমে- ডাইজেশনে যদি হ্যাম্পার হয় তাহলে কিন্তু ওটার জন্যই গ্যাস হবে। কিন্তু রোগীরা কিন্তু সাধারণভাবে মনে করেন যে পাকস্থলীর কোনো একটা সমস্যার জন্য বোধহয় গ্যাস হচ্ছে, অথবা তার খাবারের অনিয়মের জন্য গ্যাস হচ্ছে। তো এর বাইরে যে গলব্লাডারের পাথরের জন্য গ্যাস হয়, অনেক সময় রোগীরা কিন্তু আমাদেরকে বলেন যে আমি গ্যাসের জন্য ডাক্তার সাহেব আমাকে আল্ট্রাসাউন্ড করতে দিলেন, এখন দেখি পাথর, এখন আপনি বলতেছেন অপারেশন করা দরকার। কিন্তু আসলে তার যে গ্যাসের সমস্যাটা ছিল, সেই সমস্যাটা কিন্তু এই পাথরের জন্যই ছিল। কিন্তু এই পাথরের কারণে কি পেটে ব্যথা হতে পারে কোনো? হ্যাঁ, ব্যথা হতে পারে, আবার এই যে জরুরি আকার ধারণ করতে পারে, ইনফ্লামেশন হতে পারে, এবং তখন ওইটাও কিন্তু একটা জরুরি অপারেশন হয়ে যায়। এবং সেটাকে আমরা অ্যাকুট কোলিসিস্টাইটিস বলি। অ্যাকুট কোলিসিস্টাইটিস মানে হচ্ছে যে মানে হঠাৎ করে পুরো পিত্তথলিটাই ইনফেক্টেড হয়ে গেল। তো ইনফেক্টেড হয়ে গেলে যেটা হবে, পিত্তথলিতে আমরা জানি যে লিভারের সাথে লাগানো থাকে, তো একটু পরে তো লিভারও অ্যাফেক্টেড হয়, জন্ডিস ডেভেলপ করে, নানান রকম প্রবলেম, এমনকি এটাও কিন্তু অ্যাপেন্ডিক্সের মতো রাপচার হয়ে যেতে পারে একটা পর্যায়ে। তো এই ভয়গুলোর কারণে আমরা কিন্তু বলি যে পিত্তথলিতে পাথর হলে অপারেশনটা করে নেন, কারণ এরও কিন্তু যতগুলো কমপ্লিকেশন, প্রত্যেকটাই কিন্তু আবার তার জীবনহানির কারণ হতে পারে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতির, সাথেই থাকুন, দ্রুতই ফিরে আসব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান কেমন আছেনে আজকে আমরা কথা বলছি কোন কোন রোগে অপারেশন করতেই হয়, এবং আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর ABM জামাল, এবং আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার লেনিন চৌধুরী। হ্যাঁ, যেমনটি আমরা বিরতির আগে কথা বলছিলাম, পিত্তথলিতে পাথর। পিত্তথলিতে পাথর যদি আমরা অপারেশন না করি, কি কি অসুবিধা হতে পারে? অনেকগুলো জরুরি মানে সমস্যা দেখা দেয়, তার ভিতরে একটা হচ্ছে জন্ডিস। আমরা কিন্তু জন্ডিস মানে কিন্তু সবসময় যে বলি যে ভাইরাল হেপাটাইটিস বা লিভারের কোনো প্রবলেম, এটার বাইরেও কিন্তু হতে পারে। আর একটা গ্রুপ আছে যেটাকে আমরা বলি সার্জিক্যাল জন্ডিস। এই সার্জিক্যাল জন্ডিসটা সাধারণত পাথরজনিত কারণে হয়, টিউমার দেওয়া হয়। কিন্তু এই পাথরটা যদি কোনো কারণে গলব্লাডার থেকে স্লিপ করে, স্লিপ করলে পিত্ত নালী একটা জায়গা আছে, সেই নালীটা বন্ধ করে দেয়, এবং সেই নালীটা বন্ধ করে দিলে ওইটাকে আমরা সার্জিক্যাল জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। এটা একটা খুব খারাপ জিনিস, অত্যন্ত খারাপ জিনিস। আর একটা জিনিস যেটা হয়, আরও যদি নিচের দিকে পাথরটা নেমে আসে, তখন প্যানক্রিয়াস নামে আমাদের একটা অর্গান আছে, এটা খুবই অগ্নাশয়, এটা খুবই সেন্সিটিভ একটা অর্গান। এ কিন্তু কখনো কোনো আঘাত সহ্য করতে পারে না, একটু কিছুটা আহ্লাদি টাইপের আমরা বলি। তো এই অর্গানে যদি একবার ইনফেকশনটা ছড়িয়ে যায়, তখন কিন্তু মানুষের জীবন মরণ সমস্যা দেখা দেয়। প্যানক্রিয়াটাইটিস খুব খারাপ একটা রোগ। তাহলে প্রাথমিক কারণ কিন্তু ওই গলব্লাডারের পাথর, কিন্তু এখন করলো হচ্ছে সে আইদার জন্ডিস অথবা প্যানক্রিয়াস প্রদাহ। আরেকটা প্রবলেম আমরা পাই ইদানিং, আমরা দেখছি যে গলব্লাডারের ক্যান্সারের প্রকোপটা বেড়ে গেছে। পাথর যদি অনেক দিন ধরে সুপ্ত অবস্থায় থাকে পিত্তথলিতে, হতে পারে যে ডিটেক্টই হয় নাই, এমনও হতে পারে। আবার ডিটেক্ট হয়েছেন কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা হয়তো রোগী নেন নাই, ভয়ে বা অন্য কোনো কারণে, যে কোনো কারণেই হোক, অনেক দিন ধরে পাথর গলব্লাডারে থাকলে পরে গলব্লাডারে চেঞ্জ হয়, টিউমারে পরিণত হয়। তখন তার মানে পাথরের কারণে শেষ পর্যন্ত ক্যান্সার, এটা আরও বিপজ্জনক। এবং গলব্লাডারের ক্যান্সার কিন্তু গলব্লাডার বা লিভারের ক্যান্সার, অর্থাৎ এই জায়গাগুলোর ক্যান্সারের কিন্তু সাধারণত প্রগনোসিস ভালো হয় না। কাজেই খুব সামান্য একটা একদিনের একটা অপারেশন আমি অ্যাভয়েড করার জন্য আমি কিন্তু বড় একটা বিপদ ডেকে আনছি ভবিষ্যতের জন্য। তার মানে অপারেশনটা করাই অবশ্যই করা উচিত। আচ্ছা, আরেকটা ব্যাপার বলবেন, প্রায়ই লোকজন বা যারা রোগী তারা একটা প্রশ্ন করেন, আমার পিত্তথলির ভেতরে পাথর হয়েছে, আপনি শুধু পাথরটা বের করে দেন, পিত্তথলিটা রেখে দেন, কিন্তু আপনারা যারা সার্জন রয়েছেন আপনারা পুরো পিত্তথলিটাই কেটে ফেলেন কেন? কারণটা খুব স্পষ্ট। আসলে পাথরটা কিন্তু রোগ না, রোগ হচ্ছে পিত্তথলির পুনঃ ইনফেকশনটা হওয়া। বারবার ইনফেকশন হয়ে পিত্তথলিটা যখন অকার্যকর হয়, তখন তার একটা ওই পিত্তথলিটা ফাংশন করতে না পারলে ওর ভিতরে অনেক পলি জমার মতো বা নুড়ি জমার মতো প্রথমে ওইটা জমে, পরে ওটা পাথরে কনভার্ট হয়। তার মানে এটা আসলে অকার্যকর। যখন একটা পাথর থাকে তখন ওই পিত্তথলিটা অকার্যকর একটা অর্গানে পরিণত হয়। কাজে অকার্যকর অর্গানটা রেখে দেওয়া মানে হচ্ছে ভবিষ্যতে আবার পাথর ওখানে তৈরি হওয়ার সম্ভাবনা। আর যেটা অকার্যকর সেটা তো পিত্তরস নিঃসরণ করতে পারবে না। কাজেই ওটা রেখে দেওয়াটাও আরও রোগীর জন্য কিন্তু বিপজ্জনক, কারণ কেউ তো চাবে না যে এই একই অপারেশন বারবার
করতে, পাথর বারবার বের করতে। অর্থাৎ ওটা রেখে দিলে আবারও পাথর হওয়ার সম্ভাবনা থাকে। এটাখানে কিন্তু কিডনির সাথে মিলে ফেললে হবে না। কিডনিতে যে পাথরটা হয়, কিডনি এমন একটা অর্গান যেটা তো যার তো বিকল্প নেই। তো এই জন্য আমরা কিডনি যে কোনো ভাবে হোক কিডনিটা রেখে, সর্বোচ্চ চেষ্টা করে কিডনিটা রেখে তারপর পাথরকে রিমুভ করি। কিন্তু যেহেতু পিত্তথলির বিকল্প আছে লিভারটা অনেক বড়, যকৃত যেটা আমাদের অনেক বড়, এবং ওটাই মেইনলি পিত্তরস তৈরি করে। যেহেতু মূল রিজার্ভার লিভারটা যদি ভালো থাকে, তাহলে তো গলব্লাডারের এটা না থাকলে খুব। আচ্ছা, পিত্তথলি না থাকলে একটা মানুষ স্বাভাবিক জীবনযাপন, বিশেষ করে খাবার দাবার কি খেতে পারে? হ্যাঁ, স্বাভাবিক খেতে পারবে, সে পোলাও বিরিয়ানি খেতে পারবে, সবই খেতে পারবে। শুধুমাত্র আমরা তাকে বলি একটু সতর্কতা অবলম্বন করা, যে চর্বি জাতীয় খাবারগুলো যেন একটু কম খায় আর কি। খাওয়া নিষেধ না, কিন্তু একটু কম খায়। কারণ ওই যে তার যে আগের যে প্রবলেমগুলো ছিল, গ্যাস হয়, একটু ভারী মানে চর্বি জাতীয় খাবার খেলে শরীরটা ঘামে, অস্বস্তি লাগে, তো ওগুলো তো আবার দেখা দেবে। এই জন্য আমরা বলি যে ওটা একটু অ্যাভয়েড করেন, আর কিছু না। আচ্ছা, আরেকটি রোগ আপনিও বলেছেন এবং আমরা প্রায় সবাই জানি, হার্নিয়া। এটি রোগটি কেমন এবং কেন এটি অপারেশন করব? হার্নিয়া আসলে অনেকটা আমরা খুব সাধারণভাবে যদি বলি যে আমরা কাপড় পরে আছি, আমাদের কাপড়ের একটা অংশ যখন ছিদ্র হয়ে যায়, তখন নিশ্চয়ই ভিতরের কাপড়গুলো এটা দিয়ে বের হয়ে আসে অথবা দেখা যায়। তো এখানে ঘটনা তাই ঘটে। আমাদের শরীরে হার্নিয়া বলতে আমাদের সবাই কিন্তু মনে করি যে তলপেটেই বোধহয় হার্নিয়াটা হয়, কিন্তু হার্নিয়া কিন্তু একদম ব্রেন থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত যে কোনো জায়গায় হার্নিয়া হতে পারে, আমরা পাই কিন্তু। যেমন মাসল হার্নিয়া, ব্রেন হার্নিয়া, এরকম হার্নিয়াও কিন্তু পাই। বাট খুব কমন হচ্ছে পেটের ভিতরে, তলপেটে যে হার্নিয়াগুলো, নাভিতে হার্নিয়া হয়। তো এই হার্নিয়া আসলে অনেকটা ওরকম, যে আমাদের এই যে আমাদের যে প্রোটেকশন দেয়া আছে বিভিন্ন জায়গায় শরীরে, এই প্রোটেকশনের কোনো একটা অংশ যদি ডিফেক্ট হয়, অর্থাৎ ওই যে কাপড় ছিঁড়ে যাওয়ার মতো, তখন ওখান থেকে যদি নরম হয়ে যায়, তখন ভিতর থেকে আসলে খাদ্যনালী বাইরে বেরিয়ে আসে। এখন খাদ্যনালী যদি বাইরে বের হয়ে আসে, এখন ছোট্ট একটা ওপেনিং দিয়ে যদি বের হয়ে আসে, যে কোনো সময় ওটা কিন্তু আটকে যেতে পারে। তাহলে তখন এটা আবার একটা ইমার্জেন্সি হয়ে যাবে। তো আটকে গেলে যদি অপারেশন করা না হয় কি ঘটবে? ওই যে খাদ্যনালী যে অংশটা আটকে গেল, ওটা তো রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, কাজে ওই অংশটা পচে যাবে। এবং এটা মারাত্মক, যদিও আমরা এখন পাই না খুব একটা, কিন্তু আগের দিনে আমরা এই অপারেশনটা প্রায়ই করতে হতো আমাদের। কারণ আগের দিনে মানুষজন একটু অপারেশনের কথা শুনলে ভয় পেত, হার্নিয়ার অপারেশনের কথা বললেও খুব রাজি হতো না। তো আমরা ওগুলো পেতাম, কিন্তু ইদানিং অতটা পাই না, কারণ এখন মানুষও সচেতন হয়েছে, বুদ্ধিমান হয়েছে। এটা হার্নিয়া তো ওই যে একদিনের একটা ব্যাপার, একটা অপারেশন, কাজেই তারা অপারেশন করাচ্ছে। আর হার্নিয়ার অপারেশনেরও অনেক ডেভেলপমেন্ট হয়েছে এখন। যেমন আগে কিন্তু আমরা হার্নিয়া অপারেশন করতাম হচ্ছে যে গ্যাপটা, ওই যে কাপড়ের দুইটা গ্যাপ পাশাপাশি নিয়ে এসে সেলাই করে দেয়া। এখন কিন্তু গ্যাপটাকে আমরা সেলাই করি না, আমরা গ্যাপে একটা মেশ বা নেট বসিয়ে দিই। এই যে আমরা যখন মাছ ধরার নেট বসিয়ে দিই, এটা মাছ ধরার নেটের মতো দেখতে, বাট এটা মেডিকেটেড, অর্থাৎ এটা মেডিকেল নেট, এটা ওই নেট না। এটি দেয়ালটাকে জোরদার করার জন্য, দেয়ালটাকে দিয়ে আমরা চারপাশে অনেকটা ওই যে কাটচুপি করে যেমন ভাবে আমরা করি, কাপড়গুলো রিপেয়ার করি, অনেকটা সেরকম রিপেয়ার করে দিই, রিপুর মতো। যার জন্য যেটা হয় যে সে আর পরবর্তীতে কোনো ব্যথা, কোনো অস্বস্তি, কোনো কিছু অনুভব করেন না। আচ্ছা, তার মানে এই অপারেশনটা অনেক উন্নত হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় আমাদেরকে বলেন, আমরা হার্নিয়া নিয়ে কথা বলছিলাম। হার্নিয়াতে তো নারী ভুঁড়িটা বেরিয়ে আসে। আরেকটা কথা আমরা জানি যে নারী ভুঁড়িতে প্যাচ লেগে যায়। হ্যাঁ, এইটা কি বিষয়টা? এটা আমাদের মেডিকেল টার্মে আমরা বলি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। অর্থাৎ নারী আমাদের মানে ক্ষুদ্রান্ত বৃহদান্ত বলে নারীর মোটামুটি দুই ভাগে ভাগ করা। বৃহদান্ত আমরা সেটাই বলি যেখানে আসলে আমাদের যে মলগুলো জমা হয় এবং ওখান থেকে বের হয়। আর ক্ষুদ্রান্ত সেই অংশটাকে বলি যেখানে আসলে মল তৈরি করার আগে, অর্থাৎ আমাদের যে খাবারগুলো খাই আমরা, সেটা পরিপাক হয় এবং সেটাই ওখানে মিক্স আপ হয় বিভিন্ন এনজাইমের মাধ্যমে। যে কোনো অংশই কিন্তু প্যাচ লেগে যেতে পারে, কারণ এটা কিন্তু ফ্রি, অনেকটা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। তো এখন বলতে হবে তাহলে কি সবারই কি প্যাচ লাগার সম্ভাবনা আছে? না, সাধারণত সম্ভাবনা থাকে না এরকম। কোনো না কোনো কারণ থাকে ওর পেছনে। যেমন একটা হচ্ছে জন্মগত ত্রুটি, অর্থাৎ খাদ্যনালীতে তৈরি করার সময় হয়তো কোনো সময় কোনো একটা মানে এমব্রায়োলজিক্যাল কোনো একটা ডিফেক্ট ছিল, এটাই বেশি হয়। অথবা দেখা যায় যে আগে কোনো একটা অপারেশন হয়েছে, সেই অপারেশনের জন্য পেটের ভিতরে অনেক অর্গানগুলোকে নাড়াচাড়া করতে হয়েছে, রিপেয়ার করতে হয়েছে, সেটার কারণ হতে পারে। আর ইদানিং আমরা যেটা পাচ্ছি ক্ষুদ্রান্ত বৃহদান্তে টিউমার পাচ্ছি, এইটার জন্য অবস্ট্রাকশনটা হচ্ছে। তখন কিন্তু আমাদের আসলে ওই টিউমার সহ ওই অবস্ট্রাকশন মানে দুটো অপারেশন একসঙ্গেই করতে হয় এবং এইটার পরিমাণটা এখন বেশি। এখন যদি আমরা বলি
তাহলে কিন্তু এই ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের টিউমারের কারণেই কিন্তু অবস্ট্রাকশন বা প্যাচ লাগাটা বেশি হচ্ছে আর কি পাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে আগের প্রশ্নটার সাথে মিলিয়ে আরেকটি জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে হার্নিয়া বা নাড়ি ভুঁড়ির প্যাচ লাগা বা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এগুলো কি অপারেশন না করে ছিদ্র করে করা যায় কি? আমরা আসলে অবস্ট্রাকশন, কোনো অবস্ট্রাকশনে কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে কিন্তু অপারেশন করি না। আচ্ছা, আমরা ভর্তি করে তার মুখে খাবারটা বন্ধ করে স্যালাইন দিয়ে নাকে নল দিয়ে তাকে কিছুক্ষণ অবজার্ভ করি। অনেক সময় আছে 2 দিন 3 দিন অবজার্ভ করা হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করি অপারেশন না করে চিকিৎসা করার জন্য। যদি ন্যাচারালি এটা হিল হয়ে যায়, ন্যাচারালি যদি তার অবস্ট্রাকশনটা ওভারকাম হয়ে যায়, তখন কিন্তু আমাদের অপারেশন করতে হয় না, এবং এটার সংখ্যা কিন্তু অনেক। কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্টটা তার লাগবে, কিন্তু অপারেশনটা হয়তো লাগছে না। আরেকটা গ্রুপ আছে যে আমরা এই যে 3 দিন 4 দিন করার মানে এইভাবে যখন আমরা দেখছি আস্তে আস্তে তার কন্ডিশনটা খারাপের দিকে যাচ্ছে, তখন আমরা সিটি স্ক্যান, এমআরআই এইসব পরীক্ষা নিরীক্ষা করে আমরা আসলে কারণটা বের করার চেষ্টা করি। অপারেশন করার আগেই কারণটা বের করার চেষ্টা করি। তখন যদি দেখি যে অবস্ট্রাকশনের কারণটা হচ্ছে টিউমার, অবস্ট্রাকশনের কারণটা হচ্ছে তার রক্তনালীতে কোনো একটা সমস্যা আছে, অপারেশন কারণ হচ্ছে এমন একটা প্যাচ দিয়েছে যেই প্যাচ কখনোই এইভাবে খুলবে না, তখন কিন্তু আমাদের অপারেশনে যেতে হয়। আচ্ছা, এই নাড়ি ভুঁড়ির প্যাচ বা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলো, এর কি কি লক্ষণ দেখে মানুষ বুঝবে যে তার এটা হয়েছে? একটা তো আমরা খুব সহজেই বুঝি যে তখন খাদ্যনালীটা কাজ করবে না। আমাদের পেটের তো সবচেয়ে বড় অংশ মানে জুড়ে আছে খাদ্যনালী। তো খাদ্যনালী যদি কাজ না করে, অর্থাৎ সে তার প্রোডাক্টগুলো যদি বের করে না দিতে পারে, তাহলে সেখানে জমবে ফ্লুইড সহ, স্টুল সহ, ডাইজেস্টেড ফুড পার্টিকেল সহ সব জমে প্রচণ্ডভাবে পেট ফুলে যায়। আচ্ছা, তার মানে পেটে ব্যথা এবং ফুলে যাবে। আচ্ছা, 2 নাম্বার। দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে আর একটু ডেঞ্জারাস, সেটা হচ্ছে যে স্বাভাবিক পায়খানার রাস্তা দিয়ে যেটা যাওয়ার কথা, মল এবং বায়ু, সেটা কিন্তু তখন উল্টো দিক দিয়ে আসা শুরু করে, যার রাস্তা পাচ্ছে না তো যাওয়ার, মুখ দিয়ে বমি করে, এবং বমিগুলোর অনেক সময় খুব মারাত্মক আকার ধারণ করে। তাহলে এইটা, আর পেট যদি ক্রমাগত ফুলতে থাকে, ব্যথা হবে, প্রচণ্ড ব্যথা হবে। তো এই প্রবলেমগুলোই, অর্থাৎ ঠিকমতো সে পায়খানা করতে পারছে না, পেট ফুলে যাচ্ছে, বমি হচ্ছে, অথবা ব্যথা হচ্ছে প্রচণ্ড, এই 4টাই কিন্তু আমরা মূলত দেখে বুঝতে পারি। সবার যে 4টা হবে একসঙ্গে হবে তা না, কেউ 2টা নিয়ে একটা নিয়েই প্রেজেন্ট করে, কিন্তু এই 4টা আসলে একটার সাথে আরেকটা রিলেটেড, কারণ তো একটাই, নাড়িতে প্যাচ লেগে গেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার প্রায় আপনারা বলেন যে নাড়িতে প্যাচ লেগে গিয়েছে, বেশি দেরি হয়ে গেছে, প্যাচ লাগার জায়গাটি পচে গিয়েছে, এই বিষয়টা কি? আসলে গ্যাংগ্রিন বলে একটা কথা আছে। আমরা তো সব গ্যাংগ্রিন মানে বাইরে, শরীরের বাইরে গ্যাংগ্রিন আমরা সবাই দেখেছি। পায়ে গ্যাংগ্রিন হয় ডায়াবেটিস রোগীদের, আঙ্গুলে গ্যাংগ্রিন হয়, সবগুলো গ্যাংগ্রিনের কিন্তু একটাই কারণ, ওই অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া। আচ্ছা, তাহলে এখানেও খাদ্যনালীতে পচে যাওয়া প্রাথমিক স্টেজে। এখানে কি হয়, খাদ্যনালীতে ওই যে বললাম প্যাচ লেগে গেলে। আচ্ছা, একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, যার গল ব্লাডে স্টোন ফেলানো হয়েছে, কিন্তু সে আবার ফ্যাটি লিভার, তার কি ভবিষ্যতে কোনো সমস্যা আছে? আচ্ছা, আপনার নাম এবং বয়সটা বলুন যে আপনি কোত্থেকে ফোন করেছেন। না, তার না, আমার না, আমার এক রিলেটিভ, তার বয়স ওর বয়স 60-এর কাছে, 58-60 হবে, কিন্তু ওর ফ্যাটি লিভার, আবার গল ব্লাডের স্টোনটা ফেলানো হয়েছে, কিন্তু ফ্যাটি লিভারটা, ওর কি ভবিষ্যতে এই ফ্যাটি লিভারের জন্য কোনো সমস্যা আছে? এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আসলে তো ওনার সমস্যা কিন্তু যদি আমরা বলি তাহলে 2টো সমস্যা। ডক্টর জামাল, জি, তাহলে একটা সমস্যা হচ্ছে তার পিত্তথলিতে পাথর, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে তার ফ্যাটি লিভার। তাহলে আসলে ট্রিটমেন্ট কিন্তু দুটোরই লাগবে, এবং দুটোর সাথে কিছুটা হয়তো রিলেশন আছে, কিন্তু যখন আমরা চিকিৎসা করব দুটোর জন্য আলাদা আলাদা পদ্ধতি। যেমন ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট হচ্ছে পিওরলি মেডিকেল ট্রিটমেন্ট, আর গলব্লাডারের পাথরের একদম সার্জিক্যাল ট্রিটমেন্ট। এখন আমরা যদি গলব্লাডারের সার্জারিটা করি, ফ্যাটি লিভার তার মতো করে, অর্থাৎ মেডিসিন দিয়ে ট্রিটমেন্টটা চলতে থাকবে। এখন দুটোই যদি আমরা ট্রিটমেন্ট না করে রেখে দিই, তাহলে কিন্তু দুটোরই কিন্তু মানে প্রবলেম দেখা দিতে। একটা তো গলব্লাডারের অনেকগুলো প্রবলেম আমি বললামই। আচ্ছা, গলব্লাডারটা অপারেশন করে ফেললো, তারপরে কোনো অসুবিধা? না, তারপর অপারেশন করলে ফ্যাটি লিভারের জন্য কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তার মানে আমরা এই বোনটিকে বলতে পারি গলব্লাডারের অপারেশন যেহেতু হয়েছে, ফ্যাটি লিভারের চিকিৎসা নিক, তাহলে মেডিকেল ট্রিটমেন্ট, ওটা পিওরলি মেডিকেল ট্রিটমেন্ট। জি। আচ্ছা, আমরা আরেকটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমরা আরেকটি ছোট্ট বিরতিতে যাব, সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কথা বলছি কোন কোন রোগে অপারেশন করতেই হবে। প্রফেসর ডক্টর ABM জামাল আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন এবং আপনারাও আমাদের সাথে পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে যুক্ত হতে পারেন, করতে পারেন প্রশ্ন, তুলে ধরতে পারেন আপনার সমস্যা। আমাদের অতিথি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন এবং সমস্যার সমাধানের পথ দেখাবেন। প্রফেসর জামাল, আমরা যেমনটি আলোচনা করেছিলাম যে আমাদের নাড়ি ভুঁড়িতে প্যাঁচ লাগা আরেকটা বড় জিনিস আমরা প্রায়ই দেখি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, সেটি হচ্ছে প্রায়ই নারীদের স্তনে ব্যথা, টিউমার ইত্যাদি শুনতে হয় এবং অপারেশনের কথা বলা হয়। এই বিষয়টা আপনি একটু ব্যাখ্যা করেন তো। ধন্যবাদ। আসলে ব্রেস্টের প্রবলেমগুলো, বিশেষ করে মেয়েদের ব্রেস্টের প্রবলেমগুলো, আসলে তাদের একটা প্রবলেম হচ্ছে চাকা হয়ে যাওয়া, আর একটা প্রবলেম, তাদের মাত্র দুটোই প্রবলেম বেশিরভাগ ক্ষেত্রে তারা কমপ্লেন করে, আর হচ্ছে ব্যথা। তারা ঠিক বুঝতে পারছে না চাকা নাই ওরকম, কিন্তু একটা বুকে অথবা দুটো বুকে ব্যথা। তো এই যে ব্যথা, এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু হরমোনের চেঞ্জের জন্য হয়, কিন্তু এটা ডিটেক্ট করা একটা রোগীর জন্য বা একটা মহিলার জন্য কিন্তু কষ্টকর, যেটা হরমোনের কারণে কিনা। এটা প্যাথোলজিক্যাল কোনো কারণে যদি হয়, কিছু ডিজিজ আছে যেগুলোর জন্য আসলে ব্যথা হয়, তো সে তো ব্যথার জন্যই শঙ্কিত বা চিন্তিত। তো এইরকম ক্ষেত্রে যখন আমাদের কাছে আসে, তখন আমরা দেখি যে তার ঠিক চাকা না, কিন্তু চাকা হয়ে বিভিন্ন জায়গায় আছে। এরকম আরেকটা প্রবলেম দেখা দেয় যে ক্ষেত্রে খুব জরুরি, যেমন আমাদের যখন মানে মহিলারা তারা যখন বাচ্চার জন্ম দেয়, বাচ্চাকে ব্রেস্ট ফিড করায়, তো ব্রেস্ট ফিড করানোর পরে ওই সময় কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চার মুখের কারণে বা অন্য কোনো আনহাইজেনিক কন্ডিশনের কারণে ব্রেস্টে একটা ইনফেকশন দেখা দেয়। আচ্ছা। এবং সেই ব্রেস্ট ইনফেকশনগুলো আমরা জানি যে ব্রেস্টে ফ্যাটি টিস্যু প্রচুর থাকে, খুব দ্রুত সেই ইনফেকশনটা স্প্রেড করে, ফোড়া হয়ে যায়। এই যে ইনফেকশন এবং অ্যাবসেস হওয়া, ফোড়া হওয়া, এটার জন্য কিন্তু অপারেশন করতে হয়। এটা একটা খুব জরুরি এবং জরুরি অপারেশন। কারণ আমি বললাম যে এটা দেখা যায় যে 24 ঘন্টার ভিতরে খুব স্প্রেড করছে। আর একটা প্রবলেম, যেহেতু স্তন্যদায়ী মা, কাজেই সে তো বাচ্চাকেও ফিড করাতে পারছে না, তো এই ক্ষেত্রেও আমরা জরুরি অপারেশনটা করি ওই জন্যই। আর যেটা হয় যে ব্রেস্টের চাকা যেটা বা টিউমার, এখন তো আমরা সবাই শুনছি যে আসলে আমাদের দেশেও, আগে যেমন আমরা ভাবতাম যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মেয়েদেরকেই বোধহয় ব্রেস্ট ক্যান্সার বেশি হয়, কিন্তু দেখছি যে আমাদের দেশেও এবং অনেক অল্প বয়সী মেয়েদেরও আমরা দেখছি যে টিউমার নিয়ে আসছে। তো প্রথম কাজই হচ্ছে যে এই টিউমারটা আসলে ক্যান্সারের মতো কিনা এটা ঠিক করা, এটা ডিটেক্ট করা জরুরি। কারণ চাকা হলেই যে সেটা ক্যান্সার বা খারাপ কিছু তা না, কিন্তু ডিটেক্ট করাটা জরুরি। কারণ হচ্ছে ডিটেক্ট যদি আমরা করতে পারি, তাহলে আমরা অতি দ্রুত চিকিৎসা করতে পারি, এবং অতি দ্রুত চিকিৎসা করলে তার রেজাল্টও খুব ভালো হয়। যত দ্রুত এই টিউমারগুলো ডিটেক্ট করা যায় তত ভালো হয়। স্তনের ভেতরে দলা বা চাকা হওয়া মানেই কি ক্যান্সার, নাকি নির্দোষ কোনো দলা? আমরা যদি বলি, আমাদের স্ট্যাটিস্টিক্স বলে যে 90% ক্ষেত্রে এই চাকাগুলো ক্যান্সার না। আচ্ছা আচ্ছা। কিন্তু 10%কে আমি কিভাবে বুঝবো? যে তার মানে একটা ব্যাপারে যে একটি মেয়ে তার স্তনে কোনো চাকা বা দলা যদি অনুভব করে, ক্যান্সার হয়েছে বলে তার মুষ্টি পড়া উচিত, প্রথমেই চিন্তা করা উচিত না। তবে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাকে নিশ্চিত হতে হবে যে সেটা ক্যান্সারে পরিণত হয়নি। এখানে আমি একটা কথা বলে রাখি, আমাদের ইদানিং আমাদের ক্যান্সারের চিকিৎসা কিন্তু অনেক উন্নত হয়েছে, আমরা জানি, এবং ভালো ভালো চিকিৎসা হচ্ছে, কোনো মানে রেসিডিউ থাকছে না, সে জীবনযাপন করছে স্বাভাবিকভাবে। যে কোনো একটা ক্যান্সারে আমরা খুব ভালো চিকিৎসা এখন বা ভালো রেজাল্ট পাচ্ছি, তার ভিতরে একটা কিন্তু ব্রেস্ট ক্যান্সার। একদম শতভাগ নিরাময়ের অনেক রেকর্ড আছে। কাজেই এই যে একটা জিনিস, যে আমি তো বললাম যে চাকা হলে খুব কম সম্ভাবনা যে এটা ক্যান্সার, দ্বিতীয়ত হলেও এটা নিয়ে খুব মুষড়ে পড়া বা টেনশন করার সময় বোধ এখন নাই। কারণ এখন হচ্ছে যে চিকিৎসা পদ্ধতি এমন হয়েছে, এমনকি ব্রেস্টের সার্জারি ছাড়া শুধুমাত্র অন্য চিকিৎসা দিয়েও অনেক ক্যান্সার চিকিৎসা করছে। আচ্ছা, সেক্ষেত্রে একজন সচেতন নারী বা তার পরিবার কি করবে? আচ্ছা, কি করবে? আমাদের দেশে আমরা এখনো যেটা করতে পারি নাই, সেটা হচ্ছে ইউনিভার্সাল স্ক্রিনিং বলে একটা, ব্রেস্টের ইউনিভার্সাল স্ক্রিনিং। যেমন বাইরের অনেক দেশে আছে, কোনো কোনো দেশে 40 বছর পরবর্তী, কোনো কোনো দেশে 50-45 বছর পরে সব মহিলাদের রুটিন, অর্থাৎ প্রতি বছর একবার, সেটার পরে আবার তারা ডিটেক্ট করে 3 বছর পরে করবে না 5 বছর করবে, কিন্তু একটা শুরু করে দেয় একটা। এটা খুব কার্যকর একটা, অর্থাৎ খুবই ছোট অবস্থায় আর্লি স্টেজে তারা ডিটেক্ট করতে পারে। কিন্তু আমরা এখনো এটাকে ম্যান্ডেটরি করতে পারি নাই,
কিন্তু আমরা সাজেস্ট করি, আমরা যখন মহিলা খুব উদ্বিগ্ন কোনো মহিলা আসে, হয়তো চাকা নাই, তখন আমরা বলি যে একটা ম্যামোগ্রামটা করে নেন, করে নিলে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ব্রেস্টে এখন আর কোনো চাকা নেই। তারপরে আপনি একটা টাইম আমরা শিডিউল দিয়ে দিই, সেই শিডিউল অনুযায়ী উনি ম্যামোগ্রাম করতে পারেন। কিন্তু এটা যে ম্যান্ডেটরি প্রত্যেকটা মহিলার জন্য, এটা আমরা এখনও আসলে জাতীয়ভাবে এটা করতে পারিনি বা ওয়েস্টে যেতে পারি নাই, হয়তো ভবিষ্যতে আমরা যাব। সেটা করলে পরে খুব আর্লি ডিটেকশনটা হবে এবং তখন দেখা যাবে যে আসলে ভয়ও কমে আসবে। আচ্ছা, যদি প্রথম দিকে শনাক্ত করা যায় তাহলে শতভাগ ভালো হয় একদম। কিন্তু যদি পরে শনাক্ত হয়ে অপারেশন করলো, চিকিৎসা নিল, তখনও কি শতভাগ ভালো? এই জায়গাটাতে আমি আসছি, অনেক মহিলা ভাবেন লজ্জাবশত অথবা কিছুটা, উনি তো জানবেন না আমরা যে কথাগুলো বলছি এত কিছু, তো উনি ভাবছেন যে ব্যথা নাই, কিছু নাই, যদি ব্যথা হয় তাহলে যাব। কিন্তু এখানে কিন্তু উল্টো, এখানে ব্যথা হওয়া মানে হচ্ছে যে অনেক অ্যাডভান্স হয়ে যাওয়া। আচ্ছা, ব্যথা যখন হয়নি তখনই যদি সে শরণাপন্ন হতো, তাহলে সেটাকে আমরা আর্লি ব্রেস্ট ক্যান্সারের পর্যায়ে ফেলতে পারতাম। অর্থাৎ ব্যথা হওয়ার আগেই সে যদি তার স্তনে বা বুকে কোনো চাকা দরা বা পিণ্ড বোধ করে তখনই শিওর হওয়ার জন্য আসতে হবে। এখানে কিন্তু সে ডাক্তারের শরণাপন্ন হবে যে তার এটা আসলে ক্যান্সার কিনা ডিটেক্ট করার জন্য, ক্যান্সার হলে এটা অপারেশন লাগবে কিনা, অথবা যদি অপারেশন লাগেও তাহলে ছোট অপারেশন করি, তখনই হয়তো সে এটার থেকে মুক্ত হতে পারবে। আচ্ছা, এই যে আপনি ম্যামোগ্রাম বললেন, এটা একটু বুঝিয়ে বলেন তো শব্দটা। এটা আসলে আমরা যে এক্সরে করি, তো বিভিন্ন জায়গায় এক্সরে বিভিন্ন রকম নাম থাকে। তো ম্যামো মানে ম্যামাল, আমরা ব্রেস্টকেই আমরা ওটা বলি। তো ব্রেস্টের যে বিশেষ টাইপের একটা এক্সরে, এটা সাধারণ এক্সরের মতোই বিশেষ টাইপের এক্সরে, একই মেশিনে না কিন্তু ডিফারেন্ট মেশিন, এটাকে আমরা বলি ম্যামোগ্রাফি। এটাতে ব্রেস্টের ইমেজটাকে খুব সুন্দরভাবে মানে ফুটে ওঠে, যেটা সাধারণ এক্সরেতেও আসে না। এটা একটা, সাথে আল্ট্রাসাউন্ডটাও করা হয় এখন, ব্রেস্ট আল্ট্রাসাউন্ডোগ্রাম, হ্যাঁ, দুটোই করা হয়। দুটো দিয়ে মোটামুটি কিন্তু আমাদের যে কোনো চিকিৎসকই, সার্জন যে হতে হবে না, যে কোনো চিকিৎসকই বুঝতে পারেন যে তার আসলে পরবর্তীতে কি করা উচিত। আচ্ছা, এই ম্যামোগ্রাম পরীক্ষাটা কি হাজার হাজার টাকা লাগে? না, খুব বেশি কস্টলি না, কিন্তু এটা খুব বেশি কস্টলি না। এটা মানে কোনো জায়গায় 1,500, কোনো জায়গায় 2,000, 3,000 টাকার ভিতর হয়ে যায়। মানে সিটি এমআরআই স্ক্যানের যেরকম খরচ বেশি, পেট স্ক্যানের যেমন, ওইটার তুলনায় এটা অনেক কম বলা যায়। এবং আমার ধারণা বুকের বা স্তনের আল্ট্রাসোনোগ্রামও অনেক দামি কিছু না, কিছু না, খুব বেশি 1200-1500 টাকা। হ্যাঁ, এটা করা সম্ভব। অতএব যারা সচেতন এবং অর্থনৈতিক সামর্থ্য রয়েছে তাদের এটি করা উচিত। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা নিয়ে অনেকেই আমরা সচেতন না, আমাদের কারো শরীরে তিল রয়েছে, ছোট তিল, বড় তিল, এরকম। তো দেখা যায় হঠাৎ করে তিলটা চুলকানো শুরু করলো, কেমন লাল হলো, বড় হওয়া শুরু হলো, এবং অনেকে বলে এটা নাকি বিপজ্জনক হয়ে যেতে পারে। এই বিষয়টা একটু আমাদের তো একটা প্রবাদ বাক্য আছে আমাদের বাংলা ভাষায়, যে তিল থেকে তাল। তো আসলে তিল থেকে তাল হওয়ার সম্ভাবনা থাকে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আসলে তিল কিন্তু আমাদের সবার শরীরেই কোনো না কোনো অংশে কিন্তু আমরা যদি খুঁজি ভালো মতো, তিল থাকবে, তিল থাকেই। কিন্তু এই যে তিলটা, এটার কোনো অস্বাভাবিক বৃদ্ধি, অস্বাভাবিক আচরণ, অথবা তার কোনো অস্বাভাবিক কোনো একটা দেখতে, আমরা সব কিন্তু বুঝি না কোনো জিনিসের যে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক। আমার গত 5 বছর ধরে তিল দেখছি, আমি কোনো অস্বাভাবিকতা কিছু লক্ষ্য করি নাই, কিন্তু ইদানিং আমি লক্ষ্য করছি যে একটু গোতা লাগলে ব্লিডিং হয়। তার মানে কি? এটা তো স্বাভাবিক বলবো না আমি। ইদানিং লক্ষ্য করছি হঠাৎ করে ফুলে উঠতেছে, ইদানিং লক্ষ্য করছি চারপাশে ছড়িয়ে যাচ্ছে। তার মানে এই যে জিনিসগুলো, এগুলিকে বলি আমরা অস্বাভাবিক, তখনই আসলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। নট যে এটা ক্যান্সারের রূপান্তর হয়ে গেছে, হতে পারে এই সন্দেহে তখন। আচ্ছা, তখন এই রোগটাকে কি বলি আমরা? এটা আসলে আমরা ক্যান্সার যখন বলি তখন এটাকে আমরা মেলানোমা বলে একটা রোগ বলি, কিন্তু মেলানোমা আমরা এখনো বলতে চাই না, ওটা ওই পর্যায়ে। তার আগে যেটা বলি আমরা সেটাকে ওই মোলই বলি, এটা নিভাস বা মোল, আমরা এরকম টার্মে ইউজ করি। আচ্ছা, এই ক্ষেত্রে অপারেশন কতটা জরুরি যদি বদলে যেতে থাকে? না, এই ক্ষেত্রে যদি ওই যে আমরা সার্জন দেখে বা প্যাথোলজিস্ট দেখে যদি মনে করেন যে এটা আসলে অপারেশনটাই ওর জন্য সবচেয়ে ভালো, তাহলে অপারেশন করে নিতে হয়। আবার কোনো ক্ষেত্রে অনেক সময় রোগীরা বেশি এটা নিয়ে খুব ভীত হয়ে পড়ে, তখন আমরা অপারেশন করে দিই। কারণ এই অপারেশনটা কিন্তু খুব বড় ধরনের কোনো অপারেশন না, আমাদের অনেক সময় ভর্তি ছাড়াই আমরা করে দিতে পারি, ডে কেস হিসাবে আসলে করে দিলাম, বায়োপসিটাও হয়ে গেল, এটাও আমরা করি। কাজে এটা খুব বেশি ভয়ঙ্কর কিছু না আর কি। কিন্তু যদি এই তিলটি
তার ধরন, আকৃতি, স্বভাব বদলে যাওয়াটা দেখি বড় হচ্ছে, ব্যথা হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর যদি খুব ভালো হয় সার্জনের অথবা একজন ডার্মাটোলজিস্ট, স্কিন বিশেষজ্ঞ তাদেরকে দেখাতে পারেন। তারাই সিদ্ধান্ত নেবেন, আসলে দেখলে বুঝতে পারবেন, তাদের অভিজ্ঞতার আলোকে তারা দেখে বুঝতে পারবেন যে এটা কী করা উচিত। আমরা একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেয়ার, সাথেই থাকুন। প্রফেসর জামান, আমরা এবার কথা বলি কিডনি এবং প্রস্টেট এগুলোর অপারেশন নিয়ে। কিডনির অপারেশনের কারণগুলো প্রধানত কি হতে পারে? কি কি রোগ হলে আমরা অপারেশন করব? কিডনিতে আমরা সাধারণভাবে তো জানি যে পাথর, কিডনিতে পাথর একটা বড় সমস্যা এবং অনেক দিন থেকে এটা, এবং কিডনির পাথরের এই সমস্যাটা কিন্তু আমাদের মানব জাতির ইতিহাসের সাথে যুক্ত ওতপ্রোতভাবে। মানে যখন মানুষ হলো, আমরা মানুষের ইতিহাসের সাথে সাথে এটাও রান করেছে। আচ্ছা, এবং কিডনির যে পাথরের চিকিৎসা কিন্তু খুব ভালো চিকিৎসা ছিল না, যার জন্য দেখা যেত অনেক মানুষ কিন্তু এই পাথরের কারণেই কিন্তু মারা যেত, এবং যেহেতু এটা বের হতো না, বের করার উপায় ছিল না। তো কিডনিতে একটা খুব বড় প্রবলেম হয় এই পাথরের জন্য। পাথরটা যদি কোনো কারণে আটকিয়ে যায় রাস্তাতে, তাহলে ওই যে কিডনি যে পানিটা জমে যায়, তখন পানিটা জমে গেলে তখন কিডনির যে নর্মাল স্ট্রাকচার সেটা তার থাকে না। কিডনিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে, পাতলা হয়ে যেতে থাকে, এবং যেহেতু ফাংশনটা হচ্ছে না, এটা ক্লিয়ার হচ্ছে না, ওখানে পুঁজ জমে যায়। এই জিনিসগুলো খুব মারাত্মক প্রবলেম আর কি। এই জন্য পাথরের সাথেও যেমন এটা যুক্ত, আরেকটা যুক্ত আমরা এখন তো কথায় কথায় শুনি যে মানুষের যে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, ক্রনিক রেনাল ফেলিওর হচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্ট করছে, এই জিনিসগুলো পাথর ছাড়াও কিন্তু কিডনির ইনফেকশন হতে পারে, কিডনি নর্মাল ফাংশনগুলো নষ্ট হতে পারে। এবং আমাদের দেশে না, শুধু সারা পৃথিবীতেই মহিলাদের কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা একটা অত্যন্ত কমন একটা রোগ, সংবহন তন্ত্র। হ্যাঁ, এটাতে কমন একটা রোগ। তো এইটারও কিন্তু অনেক সময় সার্জিক্যাল প্রবলেম প্রয়োজন হতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু মেডিসিন দিয়ে চিকিৎসা করি, জীবাণুটা শনাক্ত করে সেই জীবাণু এগেনস্টে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করা হয়। বাট কিছু কিছু সময় এটা আসলে মেডিসিন দিয়ে করা যায় না, তখন সার্জিক্যাল। কিডনির ক্ষেত্রে তো আরেকটা ব্যাপার, আপনারা অপারেশন করতেন, ইদানিং স্টোনটাকে মানে পাথরটাকে ভেঙে দেয় বা ক্র্যাশ করে। কিডনির পাথর আসলে আগে অপারেশন করা হতো, এটাই সত্যি, কিন্তু এখন আমরা কিন্তু শুধু মানে ক্র্যাশ করা না, যেটা স্টোন ক্র্যাশ করে ভেঙে ভেঙে ক্ষুদ্র অংশে পরিণত করলে তারপরে অটোমেটিক্যালি বের হয়ে গেল, এটা আছে। আর এটা আছে এখন যেটাকে আমরা বলো নেফ্রোস্টমি, অর্থাৎ ল্যাপারোস্কোপির মাধ্যমে যেরকম আমরা গলব্লাডারের পাথরটা গলব্লাডারে ফেলে দিই, কিডনিতে তো আর ফেলা যাবে না। এই জন্য কিডনির পাথরটা ওইভাবে ওই জায়গা থেকে কিডনির পাথরটা এই নল দিয়ে, ছোট্ট নল দিয়ে, মানে বিশাল অপারেশন না করে, বড় না কেটে ওইখান থেকে পাথরটা বের করে নিয়ে আসা হয়। এটাকে নেফ্রোস্টমি বলি আমরা, অনেক সময় নেফ্রোলিথোটমি বলি আমরা। আলোচনাটা চালিয়ে নেব। একজন দর্শক রয়েছেন, কে আছেন আমাদের সাথে? প্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং কোত্থেকে ফোন করছেন জানিয়ে সমস্যাটি বলুন। ভাই, ইসলাম, আমার নাম লেনিন, আমি বনশ্রী থেকে বলছি। জি হ্যাঁ, লেনিন সাহেব বলেন। জি, ভালো আছেন ভাইয়া? জি হ্যাঁ, আপনি সপরিবারে ভালো তো? জি ভালো। জি ভাইয়া, আমি আসলে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি। জি বলুন। আমি কালকে আমার আল্ট্রাসাউন্ড করেছি। হ্যাঁ, এখন ওখানে ডাক্তারে লিখে দিয়েছেন ফ্যাটি লিভার 1। হ্যাঁ, কিন্তু আমি যে ডাক্তারের আন্ডারে আছি উনি আমাকে বললো যে এটা কিছু না, এটা ওষুধ কিছু লাগবে না, এভাবেই চলুক, এটা তেমন কিছু না, ফ্যাটি লিভার 1। আমার ওয়াইফেরও করেছি, তারও লিখে দিচ্ছে এইরকম ফ্যাটি লিভার। কিন্তু এটা কেন হয় আসলে আমি বুঝতে পারলাম না। এটাতে তো আমরা একটু বিভ্রান্তকর অবস্থা পড়ে যাই। মোটেই বিভ্রান্ত হবে না প্রফেসর জামাল। জি, আসলে এটা একটু যদি আমাকে ব্যাখ্যা দিতেন। জি একটু বলছি। ফ্যাটি লিভারে আছে 1 বলেছে, তো আসলে তার মানে হচ্ছে যে অনেকগুলো 2, 3, 4ও আছে আর কি। তো এটা আসলে একদম প্রাথমিক পর্যায়ে। আমাদের লিভারের কিন্তু মূল কাজটাই কিন্তু ফ্যাটকে ডাইজেশন করে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়া। খেয়াল করে দেখেন তো এইটা সে সুন্দরভাবে করে। তো করতে করতে একটা পর্যায়ে সে তো একটু টায়ার্ড হয়ে যেতে পারে, তখন দেখা যায় যে আর ফ্যাটকে সে ঠিক মতো সব জায়গায় দিতে পারছে না, তখন ওই লিভারের ভিতরে জমা হচ্ছে। এটাই নাম ফ্যাটি লিভার, খুব বেশি জটিল কিছু না। অর্থাৎ এই ফ্যাট কিন্তু স্বাভাবিক ফ্যাট, আমাদের শরীরের স্বাভাবিক ফ্যাট অতিরিক্ত জমা হওয়া বা বেশিক্ষণ ধরে জমা হওয়া, ব্যাপারটা অনেকটা এরকম।
আমাদের দেশে একটু বেশি ইদানিং আমরা ফ্যাটি লিভারটা দেখছি কয়েকটা কারণে। তার ভিতরে একটা হচ্ছে যে আমরা এখন যেভাবেই বলি না কেন, এখন আমরা আসলে অত খেলাধুলা করি না, শারীরিক পরিশ্রম করি না, কাজে এই যে এনার্জি ইউটিলাইজেশন এটা কিন্তু মেইনলি ফ্যাট থেকেই আসে। কাজে ফ্যাটগুলো কিন্তু এনার্জিতে কনভার্ট হয় না, তখন ফ্যাটটা কী হবে, লিভারে জমা হবে। এটা একটা কারণ। দ্বিতীয় যেটা কারণ, আমরা জাতিগতভাবে কিন্তু আমরা একটু বলে যে বাঙালিরা হচ্ছে ভেতো বাঙালি, একসময় এইরকম একটা শব্দ ইউজ করতো। ভাত হচ্ছে আমাদের প্রিয় খাবার। তো যেই দেশের মানুষ ভাত বেশি খান, তো ভাত থেকে কিন্তু ফ্যাটে কনভার্ট হওয়ার সুযোগটা বেশি তুলনামূলকভাবে, যেটা কার্বোহাইড্রেট আর যে কার্বোহাইড্রেট আছে, অর্থাৎ আমাদের যে আমরা যে রুটি খাই অথবা যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে ব্রেডগুলো খায়, এখান থেকে হওয়ার সম্ভাবনা একটু কম, খুব বেশি ডিফারেন্স না। কাজে এই যে ভাত থেকে খাওয়ার জন্য এটা হচ্ছে, তবে মূল কারণ কিন্তু এটা না। মূল কারণ হচ্ছে যে আসলে আমাদের পরিশ্রমের জায়গাগুলো কমে গেছে, আমাদের বার্নগুলো হচ্ছে না। ফ্যাট বার্ন না হলে যেটা হয় আর কি, ফ্যাটটা ডিপোজিশন হচ্ছে। তো গ্রেড 1 আসলে উনি ঠিকই বলেছেন, যে ডাক্তার সাহেব বলেছেন যে এটা কোনো চিকিৎসা লাগবে না, সে উনি ঠিকই বলেছেন। এবং এই সাথে নিশ্চয়ই উনি বলেছেন আপনি একটু ভাত খাওয়াটা কমায় দেবেন আর একটু রেগুলার হাঁটাহাঁটি করবেন। এটাই হতো, অর্থাৎ একটু পরিশ্রম করলে, ফ্যাটটাকে বার্ন করলে আর ভাতটাকে একটু কমিয়ে দিয়ে, যেমন আমরা 3 বেলা ভাত না খেয়ে 1 বেলা খেলাম, বাকি 2 বেলা রুটি খেলাম, অন্য কিছু খেলাম, তাহলেই কিন্তু ফ্যাটি লিভার অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। তার মানে লেনিন সাহেব, আপনার বাসার চারপাশে হাঁটার এবং দৌড়ানোর জায়গা রয়েছে। ভোরবেলা আপনার মায়াবতী স্ত্রীটিকে নিয়ে আপনি একসাথে দৌড়াবেন, এতে আপনার ফ্যাটি লিভারও কমবে, বা জগিং করবেন, ফ্যাটি লিভারও কমবে, এবং আপনাদের মধ্যে প্রণয় বাঁধনটাও আরও তীব্রতর হবে। হ্যাঁ, ভালো থাকুন দুজনেই। হ্যাঁ, যেমনটি বলছিলাম, কিডনি আজকাল অপারেশন না করেও বের করা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার বলেন, ছেলেদের প্রস্টেট, আমরা প্রায়ই শুনি যে একটা বিশেষ বয়সের পরে, 50-এর পরে মূত্র সংবহনতন্ত্রের সমস্যা হচ্ছে, প্রস্টেট বড় হয়ে যায় এবং চিকিৎসা না করলে আটকে যায়, তখন অপারেশন করতে হয়। এইটা একটু আমাদের, এটা প্রস্টেট, এই সমস্যাটা আসলে পুরোপুরি বয়সজনিত সমস্যা। বয়সের সাথে সাথে প্রস্টেট বড় হবে, এটা খুব স্বাভাবিক। এবং এটার সাথে আমরা তুলনা করতে পারি মেয়েদের জরায়ুতে বয়স বাড়লে কিছু না কিছু টিউমার সমস্যা, ব্লিডিংয়ের সমস্যা যেরকম হয়, একই রকমভাবে ছেলেদের ক্ষেত্রে এটা প্রস্টেটেও একই রকমভাবে হয়। অর্থাৎ 50, 55 অথবা 60, একজন এক এক রকম বয়সে প্রস্টেট বড় হওয়া শুরু হবেই, এটা স্বাভাবিক। কিন্তু বড় হলেই যে সে সমস্যা ফিল করবে তা না। কারো কারো সমস্যা হয়, কারো কারো হয়তো সমস্যা টলারেট করার মতো অবস্থায় থাকে। এটা খুব স্বাভাবিক একটা জিনিস। তবে যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের জন্য প্রথমে এখানেও আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে আমরা শুরু করি, ওষুধ দিয়েই চেষ্টা করি। এরপরে যদি কোনো কারণে প্রস্তাব আটকিয়ে যায়, বন্ধ হয়ে, অথবা তার স্বাভাবিক জীবনযাপন করতে অসুবিধা হয়, যেমন একজন হয়তো 60, 70, 75 বছর বয়সেও খুব অ্যাক্টিভ লাইফ লিড করেন, উনি বিজনেস, ওনার অফিসে যান, উনি তার প্রফেশন নিয়ে ব্যস্ত থাকেন, ঠিক আছে, উনি হয়তো টিচার, পড়াশোনা করেন, কিন্তু উনি স্বাভাবিকভাবে বাইরে যে একটু অস্বস্তি ফিল করছেন, কেন 3 ঘন্টা 2 ঘন্টা পর পর তার টয়লেটে যেতে হয়, টয়লেট সব সময় কাছাকাছি টয়লেট পাচ্ছেন না, এইরকম প্রবলেমে পড়লে তখন আসলে ওই যে অতিরিক্ত যে মাংসপিণ্ড সেটুকু আসলে কেটে ফেলানো হয়, সেটাকে আমরা প্রোস্টাটেক্টমি বলি, বা TURP নামে একটা অপারেশন। এটাও কিন্তু পুরো চামড়া না কেটে প্রস্রাবের রাস্তা দিয়ে ছোট্ট নল ঢুকিয়েই কিন্তু ইদানিং করা হয়। কাজে অপারেশনও কিন্তু এখানে খুব সহজ একটা অপারেশন করা হয়, কাটাছেঁড়া ছাড়া। কিন্তু সবার অপারেশন লাগবে এমন কোনো কথা নেই। কিন্তু একটা বিষয়ে আমরা পত্রিকাতে দেখি, লেখা হয়, টেলিভিশনেও আপনারা বলেন যে সম্প্রতি বা গত কিছুদিন যাবৎ ছেলেদের প্রস্টেটের ক্যান্সার বেড়ে যাচ্ছে। আসলে ছেলেদের প্রস্টেটের ক্যান্সার মানে কি, আমরা যদি দেখি, যেমন আমরা স্বাধীনতার সময় 71 সালে আমাদের এই অঞ্চলের মানুষের গড় আয়ু ছিল হচ্ছে 42-43 বছর, এখন হচ্ছে 72-73। তা আমরা অতিরিক্ত 30 বছর তো গড় আয়ু অর্জন করেছি অনেক কারণেই, চিকিৎসা, শুধু চিকিৎসা না, খাদ্য, এনভায়রনমেন্ট, আমাদের সায়েন্স, সব কিছু মিলেই তো এটা অর্জিত হয়েছে। এবং দেখা যায় যে এই যে ক্যান্সারগুলো কিন্তু 50 ঊর্ধ্ব মানুষেরই কিন্তু বেশি হয়, তার নিচে যে হবে না, যে কোনো বয়সে কিন্তু ইমিউন না, যে কোনো বয়সে হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে হয় ওগুলো। তাহলে যত আমরা লংগেভিটি হব তত কিন্তু আমাদের কোনো না কোনো ম্যালিগনেন্সি বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়বে, মেনে নিতে হবে আমাদের। কিন্তু এটাও ঠিক যে একই সাথে সাথে শুধু বয়স বাড়ে নাই, আমাদের মেডিকেল সায়েন্সও কিন্তু গত 50 বছরে এমন অগ্রসর হয়েছে যে আগে যেমন ক্যান্সার মানে নো অ্যান্সার ছিল,
এখন ক্যান্সার মানে মনে হয় যে এটা একটা খুব মানে স্বাভাবিক একটা, আমাদের যেমন জ্বর হলে আমরা ডাক্তারের কাছে যে জ্বর নিরাময় করে আবার কাজে ফেরত আসি, ক্যান্সারের কিন্তু এখন বেশিরভাগ রোগীরা ডাক্তারের কাছে যে ক্যান্সারের চিকিৎসা করে আবার তার কর্মস্থলে স্বাভাবিক জীবনযাপন করতে ফেরত আসতেছেন। কাজে বাড়ছে বেশি, কিন্তু এই বাড়াটা কিন্তু শুধুমাত্র যে অন্য অন্য ফ্যাক্টরের জন্য বাড়ছে তা না, বাড়ছে আসলে তার আসলে লংগিভিটির জন্য বাড়ছে। এর সাথে যুক্ত হয়েছে অবশ্যই কিছু এনভায়রনমেন্টাল পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন, এগুলো তো আছেই। এখন আমরা যে ফুডগুলো খাচ্ছি মানে খাদ্য ভেজাল, বিষক্রিয়া, এগুলো তো আছেই। পরিবেশ দূষণ, এগুলোর জন্য ক্যান্সারের পরিমাণ ও ক্যান্সারের প্রকোপও বেড়ে গেছে। কিন্তু সাথে সাথে এটা ঠিক প্রকোপও বাড়ছে, যেরকম ট্রিটমেন্টের ফ্যাসিলিটিসও বাড়ছে, নতুন নতুন ওষুধও আবিষ্কার হচ্ছে। কাজে সব কিছুই কিন্তু সমান্তরালভাবে চলছে, যার জন্য পৃথিবীর অনেক দেশে এখন শতায়ু মানুষের সংখ্যা অনেক আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, খুব ছোট্ট করে 30 সেকেন্ড একটি আমাকে উত্তর দেবেন। সেটি হলো, আপনি আপনার কর্মজীবনের নানা দায়িত্বপূর্ণ জায়গায় ছিলেন। আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে যতজন সার্জারি বিশেষজ্ঞের দরকার সেটা দেশে আছে কিনা? আসলে যদি আন্তর্জাতিক মানের সাথে আমরা কম্পেয়ার করি তাহলে এখনও আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই। তবে একটা জিনিস ঠিক, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, যেহেতু আপনি অনেক দিন থেকে হেলথ সেক্টরের সাথে যুক্ত এবং সবসময় খোঁজ খবর রাখেন হেলথ সেক্টরের, যে কতদিন আগে আমরা দেখেছি একটু উপজেলা লেভেলে এই যে আমরা যে অপারেশনগুলোর কথা বললাম, সবগুলো অপারেশন একটা উপজেলা লেভেলে হচ্ছে। এটা কি চিন্তা করা যায়? আমরা তো 20 বছর আগে জেলা লেভেলেও সব অপারেশন দেখি নাই। যে কোনো একটা অপারেশনের কথা বললেই বাইরের দেশের বাইরে চলে যেত, অথবা ঢাকা শহরে বা বড় বড় মেগা সিটিতে চলে আসতো। তো এখন এই যে একটা বড় বড় অপারেশন বা সাধারণ অপারেশন, সবগুলো অপারেশন একটা উপজেলা লেভেলে আইদার সেখানে সরকারি বা বেসরকারি পর্যায়ে হচ্ছে। তো এই ডেভেলপমেন্টটা তো আমাদেরকে স্বীকার করতেই হবে যে এখন সার্জারি অনেক বেশি অ্যাক্সেসিবল হয়েছে, মানুষের কাছাকাছি দোরগোড়ায় পৌঁছে গেছে। এখন সার্জনের সংখ্যা না বাড়লে নিশ্চয়ই এটা হতো না। যেমন আমি যদি বলি, আমি যখন সার্জারিতে বিশেষজ্ঞ অর্জন করি 97-এর কথা, তখন হাতে গোনা আমাদের দেশে মানে কোয়ালিফাইড সার্জন বা ডিগ্রিধারী সার্জন ছিল 100 থেকে 150 জন। আপনাকে অনেক ধন্যবাদ। 2000। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যারা জীবন্ত মানুষ, আমাদের মাঝে মাঝে অসুখ হবে, সেই অসুখের জন্য ডাক্তারের কাছে যেতে হবে। কখনো ঔষধে সেটা সারবে এবং কখনো অপারেশনের দরকার হবে। তবে একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে, শরীরে যদি কোনো সমস্যা বোধ করি, প্রথমেই যদি চিকিৎসকের পরামর্শ নেই এবং তাদের দ্বারা উপদেশকৃত চিকিৎসাটি গ্রহণ করি, প্রয়োজনে সার্জারি বা অপারেশনটা করে ফেলি, তাহলে কিন্তু আমরা একটি সুস্থ জীবন যাপন করতে পারবো। চিকিৎসার ক্ষেত্রে অবহেলা মানেই হচ্ছে জটিলতা, জটিলতা মানেই হচ্ছে স্বাস্থ্যহানি, জীবনহানির সম্ভাবনা বেড়ে যাওয়া। অতএব নিজের এবং পরিবারের ভালো থাকার জন্য কোনো অবহেলা করা যাবে না। প্রিয় দর্শক, ভালো থাকুন, নিরন্তর শুভকামনা করছি।